ভালোবাসা, মাফিয়া ও রহস্যর গল্প পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। কেমন? রাতে খাওয়া দাওয়া করে ক্যাম্পে বসে আছি সবাই। এমন সময় কর্নেল স্যার এসে বলতে লাগলো, মেঘ, তুমি একটু আমার রুমে আসো তো, তোমার সাথে জরুরি কিছু কথা আছে। এখনই আসো আমার কেবিনে। ঠিক আছে স্যার, আপনি যান, আমি এখনই আসছি। কর্নেল স্যার চলে যেতেই আমিও কিছুক্ষণ পর চলে আসলাম কর্নেল স্যারের কেবিনের সামনে। স্যার, আসতে পারি? মেঘ, আসো, বসো এখানে। হ্যাঁ স্যার, বলেন, কি বলবেন? মেঘ, তোমাকে প্রধানমন্ত্রীর মেয়ের বডিগার্ড হিসেবে কাজ করতে হবে এবং আর্মি ক্যাম্প চালাতে হবে। পারবে তো কাজটা করতে? কিন্তু স্যার, আমি দুই দিকে সময় দেব কি করে? সারাদিন তো প্রধানমন্ত্রীর মেয়ের বডিগার্ড হয়ে থাকতে হবে, এবং রাতে যদি এইখানে চলে আসি তাহলে তো স্যার আমি একটুও ঘুমাতে পারবো না। মেঘ, যেদিন শুধু মিশন হবে ওই দিন তোমাকে ফোন দিয়ে ডাকা হবে এবং প্রধানমন্ত্রীকে আমরা বলবো যাতে তোমাকে ছুটি দিয়ে দেয়। মেঘ, উঠো, তোমার জন্য গাড়ি অপেক্ষা করতেছে। প্রধানমন্ত্রী তোমাকে এক্ষুনি যেতে বলেছে। কিন্তু স্যার, এখন তো 6টাও বাজে না, এত তাড়াতাড়ি যেতে বলতেছে, কোনো তো কারণ তো আছে। তা জানি না, তবে তুমি যাও, ফ্রেশ হয়ে আসো। আর নাও, এইটা রাখো তোমার কাছে, প্রয়োজনে কাজে আসবে তোমার। ঠিক আছে স্যার। এটা বলে ফোনটা বিছানার উপরে রেখে চলে গেলাম ওয়াশরুমে। ফ্রেশ হয়ে একটা টি শার্ট আর একটা প্যান্ট পরে বাইরে আসতেই দেখি সবাই উঠে ট্রেনিং করছে। সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম গাড়িতে। গাড়িতে উঠতেই ড্রাইভার বলতে লাগলো, আপনি ওই সেই ছেলে যার কথায় কালকে রাতে আমাদের স্যার বলেছিল তার মায়ের জন্য আপনাকে বডিগার্ড হিসেবে সিলেক্ট করেছে? জি চাচা, আমি সেই ছেলে। কেন চাচা, কোনো সমস্যা আছে নাকি ওইখানে? না, তেমন কোনো সমস্যা নাই, তবে স্যারের মেয়েটা একটু প্রবলেমে আছে। এক কথায় বলতে গেলে একটুতেই রেগে যায় অনেক। রাগের মাথায় কি করবে সে নিজেও জানে না। ও আচ্ছা, ওইটা সমস্যা না, ওইটা আমি দেখে নিতে পারবো। আমিও একজন সেনাবাহিনীর অফিসার, আমার ব্যাপারে আপনারা ভালো করে জানেন আমরা কতটুকু ট্রেনিং প্রাপ্ত। একবার যদি মাঠে নামি, একটা কুকুরও থাকবে না আমাদের আশেপাশে। তবে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি স্যারের মেয়েকে জব্দ করতে পারবে। দোয়া করি তোমার জন্য, যাতে মেয়েটা অহংকার সব কিছু ভেঙে দিতে পারো। চাচা। ড্রাইভ করতে করতে ড্রাইভার চলে গেল প্রধানমন্ত্রীর বাড়িতে। গাড়ি থেকে নেমে আগে আশেপাশটা একবার চোখ বুলিয়ে নিলাম। দেশের সম্পদ ভালোভাবে লুট করে খাচ্ছে, সবগুলোর উচিত শিক্ষা দেব। একবার যখন আমি মাঠে নেমেছি তখন সবগুলোকেই দেখে নেব। এইসব ভাবতে ভাবতে চলে আসলাম দরজার সামনে। কলিং বেল দিতেই কিছুক্ষণ পর একজন কাজের লোক এসে দরজা খুলে দিয়ে বলতে লাগলো, আপনি কে? আমার এখানে কি করেন এত সকালে? আমাকে স্যার এই বাড়িতে নিয়ে এসেছে, আমি আজ থেকে এই বাড়িতে মেম সাহেবের বডিগার্ড হিসেবে থাকব। কাজের লোকটা আশেপাশে একবার চোখ ঘুরিয়ে আবারও আমার দিকে তাকিয়ে বলতে লাগলো, আপনি প্লিজ এই বাড়ি থেকে চলে যান। ওই মেয়ের যে রাগ কখনো আপনার উপরে গুলি করে বসে, এটার কোনো গ্যারান্টি নেই। আর এই বাড়িতে আমিও থাকতে চাই না, এমন খারাপ কাজ করে ওরা। কি খারাপ কাজ করেছে আমাকে বলেন, আমিও একটু শুনতে চাই। কাজের লোকটা যেই আমাকে বলতে যাবে এমন সময় সিঁড়ি দিয়ে প্রধানমন্ত্রী নামতে নামতে বলল, কি হয়েছে রহিমা? কার সাথে কথা বলতেছো? এত দরজা খুলো। স্যার, আপনি নাকি কাকে আসতে বলেছেন? ম্যামের বডিগার্ড হিসেবে কাজ করবে নাকি সে? স্যার, আপনি ভিতরে আসেন। আমাকে ইশারা করে বলল যাতে কিছু না বলি। আমি চলে আসলাম ভিতরে। আমাকে দেখে প্রধানমন্ত্রী বলতে লাগলো, তোমার নামই বুঝি মেঘ? হ্যাঁ স্যার, আমার নাম মেঘ। কর্নেল স্যার আমাকে পাঠিয়েছে। তা স্যার, আমাকে কি করতে হবে বলেন, আমি এখনই কাজে লেগে পড়তেছি। এখনই কাজে লাগতে হবে না, তুমি এক কাজ করো, উপরে ওই যে রেড ক্রস দেওয়া একটা ঘর দেখতে পাইতেছো, আজ থেকে ওই রুমে তুমি থাকবে। যাও, ফ্রেশ হয়ে আসো, একটু পর আবার আমার মেয়েকে নিয়ে কলেজে যাবে। ঠিক আছে স্যার। আমি আর কোনো কথা না বলে চলে আসলাম ওই ঘরের সামনে। কিছুটা অদ্ভুত লাগতেছে বাড়িটা। এত কিছু না ভেবে ঘরে ঢুকতে কেমন যেন একটা গন্ধ আসতে লাগলো। ভিতরে ঢুকে লাইটটা জ্বালিয়ে দেখতে লাগলাম পুরো ঘরে ময়লা আবর্জনা দিয়ে ভর্তি। এটা দেখে আবারও চলে আসলাম প্রধানমন্ত্রীর কাছে। স্যার, ওই ঘরে তো ময়লা আবর্জনা দিয়ে ভর্তি করা, আমি ওখানে থাকবো কি করে?
এই রহিমা, যাও তো ওই ঘরটা পরিষ্কার করে দিয়ে আসো তো। মেঘ, তুমি এইখানে বসো, তোমার সাথে একটু পরিচিত হয়ে নেই, আর কি কি করতে হবে তা বলে দিতেছি। জি স্যার, আমার নাম মেঘ। আমি এতিমখানায় বড় হয়েছি, আর পড়াশোনা ভালো থাকার কারণে আর্মিতে জবটা পেয়ে গেছি। ওহ আচ্ছা, আমার পরিচয় আশা করি দিতে হবে না তোমাকে, তুমি পেয়ে গেছো আগেই। এখন কথা হচ্ছে, আমার মেয়েটা একটু রাগী, সে যা বলবে তাই করতে হবে। তুমি প্লিজ কিছু মনে করো না, আমার মেয়েটা যেটা বলবে ওইটা করো। ঠিক আছে স্যার, প্রধানমন্ত্রীর সাথে কথা বলতেছি। এমন সময় সিঁড়ি দিয়ে একটা মেয়ে নামতে নামতে বলল, আব্বু, আব্বু, আমার ব্রেকফাস্ট এখনো আমার রুমে পৌঁছায় নাই কেন? আজকে সবগুলোকে চাকরি থেকে তাড়িয়ে দেব। মামনি, এত রাগ করার কি আছে? সবাই তো দেখতেছে, কাজ করতেছে। তুমি একটু রুমে যাও, আমি এখনই ব্রেকফাস্ট পাঠানোর ব্যবস্থা করছি। আমার 10 মিনিটের মধ্যেই ব্রেকফাস্ট চাই আমার রুমে, তা না হলে বাড়ির সব কিছু ভেঙে ফেলবো, এই বলে রাখলাম। এটা বলে মেয়েটা চলে গেল। বেশ ভালোই বুঝতে পেরেছি এটা কে হতে পারে। এটাই তাহলে প্রধানমন্ত্রী মেয়ে। এটাকে মেয়ে বললেও তো ভুল হবে, এটা তো পুরাই বিটিএস। ছেলেদের মতো হাফ প্যান্ট আর টি শার্ট পরে থাকে। এসব ভাবছি, এমন সময় প্রধানমন্ত্রী বলে ওঠে, মেঘ, তুমি এক কাজ করো, তুমি তো সেনাবাহিনীতে রান্না বান্না করেছো, আমার মেয়ের জন্য কিছু একটা রান্না করে দিতে পারো এই 10 মিনিটের মধ্যে। কিন্তু স্যার, আমি তো এই বাসার কাজের লোক না যে আপনি আমাকে যা বলবেন তাই করতে হবে আমার। দেখো মেঘ, আমি তোমাকে এইখানে আইনেছি, আমি যা বলবো তাই করতে হবে তোমাকে। যদি না করতে পারো তাহলে সেনাবাহিনীর অফিসার থেকে বাদ দিয়ে দিব, এটা মনে রাখবে। সরি স্যার, বাদ দিতে হবে না, আমি এখনই কিছু একটা বানিয়ে নিয়ে আসছি। এটা বলে চলে আসলাম রান্নাঘরে। পাউরুটি আর ডিম দিয়ে স্পেশাল করে একটা রুটি বানিয়ে চলে আসলাম প্রধানমন্ত্রীর কাছে। স্যার, এই নেন খাবার, তৈরি করে ফেলেছি। বাহ, তুমি তো অনেক ফাস্ট। যাও, এটা আমার মেয়ের রুমে দিয়ে আসো। ওই যে ওইটা আমার মেয়ের রুম। আমি আর কিছু না বলে চলে আসলাম উপরে। ম্যাম, আসতে পারি? মেয়েটা আমার দিকে এক নজর তাকিয়ে বলতে লাগলো, আসো। তা আমার জন্য কি খাবার তৈরি করে এনেছো বলো তো দেখি। এটা হচ্ছে স্পেশাল পাউরুটি, একবার খেলে 10 বার ওয়াশরুমে যেতে হবে। তোমার কথার মানেই বুঝলাম না। আর এই বাড়িতে নতুন রান্নার কাজে এসেছে নাকি? আমি আপনার বডিগার্ড হিসেবে এসেছি, সবাই কাজে ব্যস্ত তো, তাই আমি আপনার খাবারটা তৈরি করেছি। একটু খেয়ে দেখবেন কেমন হয়েছে খাবারটা। আমি ফ্রেশ হয়ে আসতেছি, আর তুমি এখান থেকে একটুও নড়বে না, এই বলে দিলাম। গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বাইরে আসতেই আমি তো পুরাই অবাক। এটা কোনো মেয়ে না, এটা তো পুরাই ছেলে। আমি ওয়াশরুম থেকে এসে যেন তোমাকে এখানেই দেখতে পাই। তুমি তো খুব ভালো খাবার তৈরি করতে পারো, আজ থেকেই তুমি আমার সব কিছু করবে। আব্বুকে বলে তোমার বেতন আরও দ্বিগুণ করে দিব, চিন্তা করো না। আচ্ছা ম্যাম, আপনাকে একটা প্রশ্ন করতে পারি, যদি রাগ না করেন? ঠিক আছে, তোমার খাবারটা ভালো হয়েছে বলে একটা প্রশ্ন করার সুযোগ দিলাম। যদি খারাপ হতো খাবারটা, আজকে তোমার কপালে কি যে লেখা ছিল আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আপনি কি ছেলে নাকি মেয়ে? আই মিন, আপনাকে দেখে মনে হচ্ছে না আপনি মেয়ে, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ছেলে। হোয়াট রমেশ, আমাকে এই কথা বলার তুমি কে? আমার যা ইচ্ছে তাই করব। তাহলে তোমার কি এই বাড়ি থেকে বের হওয়ার খুব শখ হয়েছে, তাই না? দাঁড়াও, আমি এক্ষুনি আব্বুকে বলতেছি তোমার কথা। সরি ম্যাম, আমাকে মাফ করে দিন। আর আপনি তো বলেছেন রাগ করবেন না, তাহলে আপনি রাগ করছেন কেন? আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে আপনি নিজেই আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে পারেন আপনি ছেলে নাকি মেয়ে। আমি এখন গেলাম। এই দাঁড়াও, বলতেছি, একটু এদিকে আয়, তোর সাথেই কথা আছে। সরি রে। আমি খাদিজার সামনে যেতেই খাদিজা আমার গালে 2টা চর মেরে বলল, এটা যেহেতু গান আমি বুঝতেই পারি নাই, সরি। এখন তুই তোর তোর রুমে যেতে পারিস। খাদিজার কথা শুনে আমার চোখ মুখ লাল হয়ে গেছে। এটা দেখে খাদিজা কিছুটা ভয় পেয়ে আমার সামনে থেকে কিছুটা দূরে সরে গিয়ে বলতে লাগলো, হ্যাঁ, আমি ঘর থেকে বের হব কলেজের উদ্দেশ্যে,
গাড়ি যাতে রেডি থাকে। এটা বলে চলে আসলাম আমার রুমে। ফ্রেশ হয়ে ব্যাগ থেকে ফোনটা বের করতেই দেখতে পেলাম ডেভিলের একটা মেসেজ। চলুন শুনে আসি ডেভিল কি মেসেজ করেছিল। আসসালামু আলাইকুম ভাই, আশা করি ভালো আছেন। আজকে ঠিক রাত 1টায় প্রধানমন্ত্রীর বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, ওইখান দিয়ে ড্রাগস পাচার হবে। তবে শুনেছি এই পাচারের সাথে প্রধানমন্ত্রীর মেয়ের হাত আছে। আপনি তো ওই বাড়িতে আছেন, একটু খোঁজ খবর নিয়েন। ডেভিলের মেসেজের রিপ্লাই দিয়ে ফোনটা বন্ধ করে রেখে দিলাম আবারও ব্যাগে। এই ডেভিলটা কে, তাকে তো চিনতে পারলেন না তাই না? গল্পের সাথেই থাকুন, চিনতে পারবেন। কিছুক্ষণ রেস্ট করে চলে আসলাম নিচে। গাড়িটা পরিষ্কার করে দাঁড়িয়ে আছে। এমন সময় প্রধানমন্ত্রীর ড্রাইভার এসে বলতে লাগলো, স্যার কেমন দেখলেন আমাদের ম্যামকে? বলেছিলাম না একটুতেই রেগে যাই। আমি তো এই চাকরিটা ছেড়ে দিতে ভাবছি, অন্য চাকরিটা নেব। কারণ এই বাড়িতে থাকতে হলে নিজের স্বাধীনতায় কিছুই থাকবে না। না তো রাতে ঘুমাতে পারবো ঠিক মতো, না তো কিছু করতে পারবো। তা ঠিক বলেছেন, তবে বেশি দেরি নাই। আর আপনি চাকরি ছেড়ে দিয়েন না, আর কয়েকটা দিন অপেক্ষা করেন, আমি খুব তাড়াতাড়ি একটা ব্যবস্থা করছি। এইসব কথা বলছি এমন সময় খাদিজা ম্যাম এসে বলল, ওই আমি ঘর থেকে বের হব কলেজের উদ্দেশ্যে, গাড়ি যাতে রেডি থাকে। এই তোমাদের এই বাসায় বেতন দিয়ে রাখছি কাজ করার জন্য, গল্প করার জন্য না। তাই বলতেছি, আর যদি দেখি কোনোদিন গল্প করতে, দুজনকেই বাড়ি থেকে বের করে দেব। এই নেন ম্যাম আপনার বাপের চাকরি, আপনি করেন, আমি করব না। শালা এক চাকরি করি, নিজের স্বাধীনতা বলতে কিছুই নাই। আমি গেলাম, আর কখনোই আমাকে ফোন দিয়ে বিরক্ত করবেন না। এটা বলে ড্রাইভার চলে গেল। আমিও ম্যামকে নিয়ে চলে আসলাম কলেজের সামনে। গাড়িটা দাঁড় করাতেই খাদিজা ম্যাম বলতে লাগলো, শোন, আমি 2টা পর্যন্ত ক্লাস করব, ততক্ষণ তুই এইখানেই দাঁড়িয়ে থাকবি। যদি দেখি গাড়ি রেখে কোথাও গিয়েছিস, তাহলেই তোর খবর আছে, এই বলে দিলাম। এই নে। এটা বলে খাদিজা ম্যাম চলে গেল কলেজের ভিতরে। গাড়িটা এক সাইডে রেখে পাশের চায়ের দোকানে চলে আসলাম। চাচা, 1 কাপ চা দিয়েন তো। বাবা, তুমি ওই দেমাগি মেয়ের ড্রাইভার হলে? চিন্তা করো না, কয়েকদিনের ভেতরে তোমার এমন অবস্থা করবে এই মেয়ে চাকরি ছেড়ে পালাতে হবে। চাচা, আপনি হয়তো আমাকে চেনেননি। কয়েকদিন যাক, এই মেয়ের দেমাগ কিভাবে ভাঙতে হয় আমি তা ভালো করেই জানি। এই বলে চা খেয়ে চলে আসলাম গাড়ির সামনে। পাশে তাকিয়ে দেখি একটা ভিক্ষুক টাকা নিচ্ছে, আর কলেজের মেয়েদের হাতে কি যেন দিচ্ছে। ভালো করে খেয়াল করে দেখলাম মেয়েগুলোকে ড্রাগস দিচ্ছে আর টাকা নিতেছে। আমিও না দেখার ভান করে দাঁড়িয়ে রইলাম। কলেজ শুরু হতেই সব মেয়ে চলে গেল কলেজের ভিতরে। এইদিকে ভিক্ষুকটাও চলে যেতে লাগলো। আমিও তার পিছু চলে আসলাম অনেকটা দূরে। আমাকে তার পিছু করতে দেখে উঠেই দিল দৌড়। আমিও ভিক্ষুকটার পিছনে পিছনে দৌড়াতে লাগলাম। কিছুক্ষণ পর অলিগলি দিয়ে কোথায় যেন চলে গেল ভিক্ষুকটা। কিছুক্ষণ খোঁজাখুঁজি করে পেলাম না, তাই আবারও চলে আসলাম কলেজের সামনে। এসে দেখি আরেকটা ভিক্ষুক বসে আছে। আমাকে দেখেই যেই চলে যেতে যাবে এমন সময় বলতে লাগলাম, আই শুনে যা তো। স্যার, আমাকে বলতেছেন নাকি? এখানে তুই ছাড়া অন্য কেউ আছে নাকি দেখ তো। তা তোর হাতে ওইগুলা কি দেখি। স্যার, এইগুলো আমার খাবার, এইগুলো আপনাকে দেখতে হবে না। ভিক্ষুকের হাতটা টিপ দিয়ে ধরে দাঁতটা কটমটিয়ে বলতে লাগলাম, দিবি কিনা বল সেটা, এত কিছু জানতে চাই নাই তোর মুখ থেকে। এই নেন স্যার। ড্রাগসগুলো পকেটে ভরে নিলাম। কিরে, এইগুলো বিক্রি করার জন্য বলেছে কে? সত্যি করে বল, তা না হলে তোকে এইখানে পুঁতে রেখে দেবো। স্যার, প্রধানমন্ত্রীর মেয়ে আমাদেরকে দিয়ে এই কাজগুলো করিয়েছি। প্লিজ স্যার, আমাকে ছেড়ে দেন। আপনার সাথে যদি আমাকে দেখে তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। এই নে আমার নাম্বার, আজকে রাতে যোগাযোগ করবি, তা না হলে তোর খবর আছে। এই বলে দিলাম, যা এখন এখান থেকে। ভিক্ষুকরা চলে গেল। দুপুরটা আমি গাড়িতেই বসে আছি। এমন সময় খাদিজা ম্যাম চলে আসলো। আমাকে ডাক দিয়ে বলল, এইখানেই 1000 টাকা আছে, সামনের দোকান থেকে আমাদের জন্য 10 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসবি। বাকি যে টাকা থাকবে ওই টাকা তুই রেখে দিস। সরি ম্যাম, আমি আপনার টাকা রাখতে পারবো না। বাকি যে টাকা থাকবে ওইটা আপনাকে এনে দিয়ে দেব। এটা বলে চলে আসলাম বিরিয়ানির দোকানে। মামা, 10 প্যাকেট বিরিয়ানি দেন। এই নেন মামা, 10 প্যাকেট বিরিয়ানি।
আর কিছু লাগবে নাকি? না, আর কিছু লাগবে না। এটা বলে বাকি টাকা নিয়ে চলে আসলাম কলেজের সামনে। এসে দেখি ম্যাম কয়েকটা ছেলের সাথে কথা বলছে। আমাকে দেখে বলল, এই সবাই শোন, এটা হচ্ছে আমার নতুন বডিগার্ড। এই তোর পরিচয়টা দিয়ে দে সবাইকে। আর এই নে তোর জন্য 1 প্যাকেট বিরিয়ানি, আর বাকি যারা আছিস সবাই সবগুলো নিয়ে নে। ম্যাম এখন কি আরো কোনো কাজ আছে নাকি বাড়িতে চলে যাবেন? এখন বাড়িতে চলে যাব, বিকেলে আসবো। এই রাজীব, আমি যাই রে, আজকে বিকেলেই দেখা হচ্ছে আড্ডাখানায়। আড্ডা দিবে? আমরা তো সেম বয়সে মনে হচ্ছে। আর যাই করিস না কেন, মালটা কিন্তু সেই আমার কাছে খুব ভালো লেগেছে। খাদিজা, তোর বডিগার্ডের সাথে আমাকে প্রেম করতে দিবি রে? যা ইচ্ছে করতে পারিস, আমার কোনো সমস্যা নেই। আমার বডিগার্ড মানে তোদেরও বডিগার্ড। আজকে যাই তাহলে, বিকেলে আসবো। এই চল এখন, ঠিক আছে? আমি কিছু না বলে খাদিজা ম্যামকে ড্রাইভ করে নিয়ে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই কাজের লোকটা এসে দরজা খুলে দিল। খাদিজাকে দেখে বলতে লাগলো, ম্যাম, আপনার বাবা তো একটু অফিসে গেছে, বলছে আপনি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিতেন। আমি আপনার রুমে খাবার রেখে এসেছি এখন। আর খাবার গরম আছে তো নাকি? যদি খাবার ঠান্ডা থাকে তাহলে তোর খবর আছে, মনে রাখিস। খাদিজা ম্যাম চলে গেল। এইদিকে আমি ঘরে ঢুকতে যাব, এমন সময় কাজের লোকটা আমাকে উদ্দেশ্য করে বলল, বাবা, তুমি যাই করো না কেন, এই মেয়ের পাল্লায় পড়ো না কখনো। একবার যদি পড়ে যাও তোমার জীবন কিন্তু শেষ, এই বলে দিলাম। চিন্তা করবেন না, আমি এমন কিছুই করব না। তবে এই বাড়িতে যখন একবার পা রেখেছি তখন তো সবাইকে ঠিক করেই ছাড়বো, এই বলে দিলাম। এটা বলে চলে আসলাম আমার রুমে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বসে ফোন চাপছি। এমন সময় খাদিজা ম্যাম আমার রুমে এসে বলল, আমি গেলাম এখন। এই শোন, আমার বান্ধবী যা যা বলবে তাই তাই করবি। যদি তোর নামে কোনো কথা শুনি তাহলে মনে রাখিস তোর কপালে শনি লেখা আছে, এই বলে দিলাম, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম, আপনি যেটা বলবেন আমি সেটাই করব। এখন তো কোনো কাজ নেই, আমি একটু ঘুমাবো, যদি অনুমতি দিতেন। ঘুমা, তবে একটা কথা, 5টার আগে আগে উঠতে হবে। আমি আবার বাইরে যাব। যদি 5টার পর উঠিস তাহলে তোর শাস্তি হবে, মনে রাখিস। এখন গেলাম, আমি 5টা 10-এ বের হব। খাদিজা চলে গেল। এদিকে আমি দরজাটা লাগিয়ে ফোনটা বের করে ডেভিলকে ফোন দিলাম। হ্যালো ডেভিল, তোর ফোনে দেখ 2টা ছবি পাঠিয়েছি। আজকে রাতে এই 2জনকে ধরে নিয়ে আসবি ডেরায়। আমি রাত 2টা বা 3টার দিকে আসবো। ঠিক আছে ভাই, আরেকটা কথা জানতে পেরেছি, প্রধানমন্ত্রী নাকি কালকে রাতে কয়েকশত মেয়ে পাচার করবে। মেয়েগুলোকে তো বাঁচাতে পারবো, কিন্তু প্রধানমন্ত্রীকে যদি ধরি তাহলে আমাদের প্ল্যানটা আর কাজে লাগবে না। প্রধানমন্ত্রীকে দিয়ে বাকি যে দেশের মাফিয়ারা আছে তাদেরকে ধরতে হবে, বাংলাদেশে এনে। তবে তোর একটা কাজ করতে হবে, এটা আমি রাতে এসে সব কিছুই খুলে বলবো কি কি করতে হবে। এখন রাখছি তাহলে। এটা বলে ফোনটা কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম। বিকাল 4:55। হঠাৎ ঘুমটা ভেঙে যায়। ফোনটা হাতে নিয়ে দেখি 4:55 বাজে। এই রে, 5টা তো বেজেই গেছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে যাই, না হলে আবার কপালে শনি আছে। এসব ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে চলে আসলাম নিচে। এসে দেখি প্রধানমন্ত্রী এবং তার মেয়ে সোফায় বসে আছে। আসসালামু আলাইকুম ম্যাম, আপনি কখন যাবেন বাইরে? 5টা 10-এ বের হব। তুই গাড়িটা রেডি কর তাড়াতাড়ি, আমি আসতেছি এক্ষুনি। এটা বলে চলে আসলাম বাহিরে। গাড়িটা পরিষ্কার করে বসে আছে। কিছুক্ষণ পর খাদিজা ম্যাম গাড়িতে এসে বসতেই বলতে লাগলাম, ম্যাম কোথায় যাব? যদি একটু লোকেশনটা বলতেন খুব ভালো হতো। কলেজ মাঠে চল, আর রাত 10টায় আসবো ওইখান থেকে। ততক্ষণ তুই যা খুশি করতে পারিস, তোকে কিচ্ছু বলবো না। গাড়িটা ড্রাইভ করে চলে আসলাম কলেজের মাঠে। এসে দেখি খাদিজা ম্যামের সকল বান্ধবীরাই বসে আছে। গাড়ি থেকে নেমে দরজাটা খুলে দিতেই খাদিজা ম্যাম নেমে চলে গেল। এইদিকে আমি গাড়িটা নিয়ে চলে আসলাম RS গ্রুপ অফ কোম্পানি অফিসের সামনে। গাড়িটা পার্কিং করে চলে গেলাম ভেতরে। আমাকে দেখে সবাই সালাম দিতে লাগলো। আমিও সালামের উত্তর দিয়ে সোজা চলে আসলাম আব্বুর কেবিনে। আব্বু, আসতে পারি? আয়। তা তোর এই অবস্থা কেন? আর এখন কোথা থেকে এসেছিস? সেসব এখন জানতে হবে না।
আমি একটা গুরুত্বপূর্ণ মিশনে আছি। তুমি প্রধানমন্ত্রীকে ফোন দিয়ে বলো যাতে কালকে রাত 12টায় তোমার সাথে একটা মিটিংয়ে বসতে। ওইখানে আমিও থাকবো। ওনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। ঠিক আছে, বলে দেব নে। তাই এখন চলে যাবি নাকি? তুই এইখানে থাকবি? এখন চলে যাব, আমার আরও কাজ রয়েছে। এটা বলে চলে আসলাম বাইরে। খাদিজা ম্যামের গাড়িটা নিয়ে সোজা চলে আসলাম ডেরায়। গাড়িটা থেকে নামতেই কিছুটা দূরে দেখতে পেলাম একটা গাড়ি দাঁড়িয়ে আছে। তাই আর ভিতরে গেলাম না, আবারও ড্রাইভ করে চলে আসলাম খাদিজা ম্যামের কাছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 8:45 বাজে। এটা দেখে খাদিজা ম্যামকে বলতে লাগলাম, ম্যাম, আমার অনেক ক্ষুধা লেগেছে, আমি একটা হোটেল থেকে কিছু খাবার খেয়ে আসি, আপনি থাকেন তাহলে। খাদিজা, তুই এইখানেই থাক, আমি তোর ড্রাইভারকে নিয়ে একটু ঘুরে আসি। তোর ড্রাইভারকে সেই লাগছে আমার। আছে, যা, আর তাড়াতাড়ি চলে আসবি কিন্তু, তা না হলে আবার বাসায় যেতেই দেরি হবে। 10টার মধ্যে চলে আসবো, তুই কোনো চিন্তা করিস না। এই যে নায়ক সাহেব, চলেন এখন যাই। রিয়া নামের মেয়েটাকে নিয়ে চলে আসলাম একটা রেস্টুরেন্টে। কিছু খাবার অর্ডার করে বসে আছি। এমন সময় রিয়া বলে ওঠে, এই যে মিস্টার মেঘ চৌধুরী, আপনি তো সেনাবাহিনীর চাকরি করেন, তাই না? রিয়ার মুখ থেকে এই কথা শুনে কিছুটা অবাক হয়ে বলতে লাগলাম, আপনি কি করে জানেন যে আমি সেনাবাহিনীর অফিসার? আর আমার পরিচয় কাউকে বলেন নাই তো? না, কাউকে বলি নাই। এই যে আমার আইডি কার্ড, আমিও আপনার মতো মিশনে এসেছি। আমিও একজন পুলিশ অফিসার, আমাকেও পাঠানো হয়েছে এই মিশনে। ও আচ্ছা, তাহলে দুজনকেই মিলেমিশে কাজটা শেষ করতে হবে। আপনি কিছু প্রমাণ পেয়েছেন নাকি খাদিজা ম্যামের? তার 2জন লোক আছে, প্রতিদিন ভিক্ষুক সেজে কলেজের সামনে থেকে মেয়েদের ড্রাগস সাপ্লাই করে। তাদেরকে ধরে নিয়ে যাব আজকে রাতে। আপনার ধরে নিয়ে যেতে হবে না, আমার অফিসাররাই ধরে নিয়ে গেছে। এখন আপনাকে কিছু কথা বলি। আজকে রাতে 12টা বা 1টার মধ্যেই আপনার বান্ধবীকে ফোন দিয়ে বলবেন আমাকে যেন আপনার বাসায় পাঠিয়ে দেয়। ওইখান থেকে আমি আমার কাজে চলে যাব। ঠিক আছে, তাহলে যাইয়েন, আমি এখনই গিয়ে বলে দিবনি। তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করেন। খাওয়া দাওয়া শেষ করে বিল দিয়ে বাইরে যেতেই দেখতে পেলাম সেই গাড়িটা যেটা আমার পিছু করেছিল। আচ্ছা রিয়া, ওই যে সাদা কালারের মাইক্রোটা দেখতেছো না, ওইটার সকল ডিটেলস বের করে আমাকে পাঠিয়ে দিও তো হোয়াটসঅ্যাপে। ওইটা আমার গুপ্তচরের গাড়ি, আমি পাঠিয়েছিলাম আপনার পিছু নিতে। এখন যেহেতু আমরা পরিচিত হয়েই গেছি, তাহলে তাকে বলে দিবনে যাতে আপনার পিছু না করে। তাই করেন। এটা বলে দুজনে গাড়ি করে চলে আসলাম কলেজের মাঠে। গাড়ি থেকে নামতে রিয়া আমার হাত জড়িয়ে ধরে হাঁটতে লাগলো। খাদিজা ম্যামের কাছে যেতেই বলতে লাগলো, খাদিজা, তোর ড্রাইভারকে প্রতিদিন রাতে আমার লাগবে, তুই কিন্তু মানা করবি না। এই ড্রাইভারের মধ্যে এমন কি দেখেছিস তুই বল তো, যে তোকে এই ড্রাইভারকেই লাগবে? এটা না হয় তোকে বলবো না ফোন দিয়ে, তবে আমি যখন ফোন দিব তখনই পাঠিয়ে দিবি। জানো, আই লাভ ইউ। এখন তুমি গাড়িতে চলে যাও। ঠিক আছে, যাচ্ছি। এটা বলে চলে আসলাম গাড়িতে। চলুন শুনে আসি তাদের মধ্যে কি কথা হচ্ছে। সত্যি করে বল তো, ড্রাইভারটা তোকে কি এমন করেছে যে তার জন্য পাগল হয়ে গিয়েছিস তুই? কি যে তোকে বলি, তোর ড্রাইভারটা সেই হট। ওর পুরো শরীর দেখে আমি শিহরিত। এক কথায় বলতে গেলে 6 প্যাক। তবে আমার জিনিসের উপর তোরা একটাও কিন্তু নজর দিবি না। ভালোই তো রে, সে একটা মাল পেয়েছিস, কিন্তু আফসোস হচ্ছে ওর বাড়ি গাড়ি নেই। তুই তো আবার গাড়ি ছাড়া চলতে পারিস না। ভালোবাসা হলে দামি দামি গাড়ি কি রিক্সা দিয়েও চলা যায়। তা ঠিক বলছিস। এখন খাদিজা, আমরা যাই রে, অনেক রাত হয়েছে, 10টার উপরে বাজে। ঠিক আছে, যা, আমিও চলেই যাই, কালকে সকালেই কলেজে দেখা হচ্ছে। এটা বলে খাদিজা ম্যাম চলে আসলো গাড়িতে। গাড়িটা স্টার্ট দিয়ে ড্রাইভ করতে লাগলাম। কিছু দূরে যেতেই ম্যাম বলতে লাগলো, কি রে, রিয়ার সাথে কি এমন হয়েছে যে রিয়া তোর প্রতি এতটাই দুর্বল হয়ে গেছে? সত্যি করে বল তো, হোটেলে খাবার খাইতে গিয়েছিলি নাকি অন্য কিছু? আপনার মন যেটা বলে ওইটাই করতে গিয়েছিলাম। তা আপনি এসব জানতে চাচ্ছেন কেন? আপনি তো আর যান নাই আমার সাথে। রিয়া যদি তোকে ফোন দেয় তাহলে তুই বলবি যেতে পারবো না, ঠিক আছে? আপনার বান্ধবীকে তো আমার খুব পছন্দ হয়েছে। ভাবতেছি আপনাদের বাসার চাকরি ছেড়ে দিয়ে রিয়ার বডিগার্ড হয়ে যাব,
যাতে সবসময় ওর কাছেই থাকতে পারি। দেখা যাবে তুই কিভাবে আমাদের বাসা থেকে যাস। কোনোভাবেই তোকে যেতে দিব না, এটা মনে রাখিস। মুচকি হাসি দিয়ে ড্রাইভ করতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই কাজের লোক এসে দরজা খুলে দিল। খাদিজা নিচে না দাঁড়িয়ে হনহন করে হাঁটতে হাঁটতে চলে গেল তার রুমে। এটা দেখে প্রধানমন্ত্রী বলতে লাগলো, মেঘ, বাহিরে কিছু হয়েছে নাকি? খাদিজাকে দেখলাম, মনে হচ্ছে সে অনেক রেগে আছে। কই, বাইরে তো কিছুই হয়নি। আপনি চাইলে খাদিজা ম্যামকে জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা, আমি এখন রুমে যাই, ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে, যাও তাহলে। ফ্রেশ হয়ে নিচে আসো, তোমার সাথে কথা আছে আমার অনেক। আচ্ছা স্যার। এটা বলে চলে আসলাম রুমে। ফ্রেশ হয়ে নিচে আসতেই দেখি খাদিজা তার আব্বুকে জড়িয়ে ধরে কান্না করছে। আমি যেতেই ম্যাম উঠে চলে গেল রান্নাঘরে। স্যার, খাদিজা ম্যাম কান্না করছিল কেন? তোমাকে এই বাড়িতে থেকে যেতে হবে আমার মেয়ের বডিগার্ড হিসাবে। যতদিন আমি প্রধানমন্ত্রী আছি ততদিন। কিন্তু স্যার, আমার চাকরির কি হবে? আপনার মেয়ের বডিগার্ড হয়ে থাকলে তো আমার আর চাকরি করা লাগবে না। তোমার চাকরি করতে হবে না। তোমার চাকরির বেতন আর বডিগার্ডের বেতন মিলিয়ে তোমাকে 3 লক্ষ টাকা দিব প্রতি মাসে। সরি স্যার, আমাকে মাফ করবেন। আমি পারবো না চাকরি ছাড়তে। আমি এইখানে আপনার কথায় এসেছি, তাই বলে এই না যে আপনার কথায় আমি চাকরি ছেড়ে দিয়ে আপনার মেয়ের বডিগার্ড হয়ে থাকবো। ঠিক আছে, তোমাকে চাকরি ছাড়তে হবে না, তবু তুমি এই বাড়ি থেকে যেও না। চলো খাওয়া দাওয়া করে নেই। খাওয়া দাওয়া করে বসে আছে। রাত প্রায় 12টা। এমন সময় ম্যাম ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনের দিকে একটু উকি দিয়ে দেখতে লাগলাম কে ফোন করেছে। রিয়ার নাম্বারটা স্ক্রিনে ভাসছে। ম্যাম, আপনার ফোন এসেছে, রিসিভ করব নাকি? রিসিভ কর তো, রিয়াই ফোন দিয়েছে। আসসালামু আলাইকুম রিয়া। ওয়ালাইকুম আসসালাম। খাদিজার কাছে ফোনটা দেন, তাকে বলতেছি আমি আপনাকে যেন পাঠিয়ে দেয়। খাদিজা ম্যাম, হেই নেন, রিয়া কথা বলবে আপনার সাথে। বল, কি বলবি এত? যা, তোর বডিগার্ডকে আমাদের বাসায় পাঠিয়ে দিত, একটু দরকার আছে। সত্যি করে বল তো, ড্রাইভারটা তোকে কি এমন করেছে যে তার জন্য পাগল হয়ে গিয়েছিস তুই? আছে একটা দরকার, তুই পাঠিয়ে দে প্লিজ বান্ধবী, মানা করিস না। তুই ঠিক আছে, যা, আমিও চলেই যাই। এটা বলে খাদিজা ম্যাম ফোনটা কেটে দিল। আমি ওইদিকে খেয়াল না করে টিভি দেখছি। এমন সময় ম্যাম বলে ওঠে, রিয়াদের বাসায় যাব, একটু কাজ আছে। ঠিক আছে ম্যাম, চলেন। এটা বলে খাদিজা ম্যামকে নিয়ে চলে আসলাম রিয়াদের বাসায়। কলিং বেল দিতেই রিয়ার আম্মু এসে দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। রিয়া কোথায়? তাকে একটু ডেকে দেন তো। রিয়া তার রুমে আছে, তোমরা তার রুমে যাও, আমি তোমাদের জন্য কফি নিয়ে আসছি। ঠিক আছে আন্টি। এটা বলে চলে আসলাম রিয়ার রুমে। তিনজনে বসে আছি সোফায়। রিয়াকে ইশারা করতে রিয়া বলতে লাগলো, খাদিয়া, একটা জিনিস আনছি, খাবি তুই? কি জিনিস সেটা তো বলবি। তুই বুঝতে পারবি কি জিনিস এটা। রিয়া তার ডয়ার থেকে একটা বোতল বের করে খাদিজাকে দিয়ে দিল। এটা কোথা থেকে পেলি? অনেক দিন আগেই খেয়েছিলাম। যাক, ভালোই হলো, আমি কিন্তু পুরোটা খাবো। রিয়া, ঠিক আছে, খা তুই, আমি তোর বডিগার্ডের সাথে একটু ইটিস পিটিস করি। রিয়া আমার পাশেই বসে পড়ল। এইদিকে খাদিজা পুরোটা খেয়ে মাতাল হয়ে বলতে লাগলো, রিয়া, আমার অনেক ঘুম, আমি ঘুমাই। আর বডিগার্ড, তুমি বাসায় চলে যাও। আব্বু জিজ্ঞেস করলে বলবে যে আমি রিয়াদের বাসায় ঘুমিয়ে গেছি। ঠিক আছে ম্যাম। খাদিজা ঘুমিয়ে পড়ল। এইদিকে আমি রিয়ার সাথে কথা বলে গাড়িটা নিয়ে চলে আসলাম রাস্তায়। কি রে ডেভিল, 2 শালাকে ধরে এনেছিস তো? ধরে এনেছি, ওই তো শালারা ভিতরে আছে, যা গিয়ে দেখ। আমি চলে আসলাম 2টার কাছে। কি রে, এখন সত্যি করে বলবি নাকি মেশিন গানের গুলি খাবি? কোনটা করবি তাড়াতাড়ি বল। ভাই, সত্যি বলছি, আমরা টাকার বিনিময়ে প্রধানমন্ত্রীর কাজ করে দিই। আর সব থেকে বড় স্নাকগালার হচ্ছে তার মেয়ে। বিভিন্ন দেশ থেকে ড্রাগস আনে আর ড্রাগসের বদলে মেয়ে দিয়ে দেই। যদি 1 কেজি ড্রাগস আনে তাহলে
500 মেয়ে দিতে হয় তাদের। আমরা এর বেশি কিছু জানি না। আবার কবে ড্রাগস কিনবে জানিস নাকি? জানলে তাড়াতাড়ি বল। 3 দিন পর আবার ড্রাগস কিনবে এবং 1000 মেয়ে পাচার করবে। ড্রাগস ডিলার এখন অনেক হয়ে গেছে, বেশি দামও নিতেছে, তাই 1000 মেয়ে নিবে এবার। সমস্যা নেই, তোদের এখনই ছেড়ে দেব। আর তোরা যেভাবে কাজ করতি ওইভাবেই এই 3 দিন করবি, তা না হলে তোদের সোজা উপরে পাঠিয়ে দেব, মনে রাখিস। এই ডেভিল, এই দুজনকে ছেড়ে দিয়ে আয়। ভাই ছেড়ে দিলে তো ওরা ওদের বসের কাছে সব কথা বলে দিবে, তখন তো তাদের বস আরো সাবধান হয়ে যাবে। বলে দেবে না? আর যদি বলে দেয় তাহলে এক কাজ কর, আমার কেবিনে গিয়ে ডয়ারের ভিতরে দেখবি 2টা ট্যাবলেট আছে, ওই 2টা ট্যাবলেট নিয়ে আয়। ট্যাবলেট দিয়ে কি হবে ভাই? আমি তো কিছুই বুঝতেছি না, আপনি কি করতে চাচ্ছেন তাদের? আমি কি করতে চাচ্ছি পরে দেখতে পারবি, এখন তোকে যেটা বলেছি এটাই কর। এটা বলতে ডেভিল চলে গেল। আমিও তাদের সাথে কথা বললাম। কিছুক্ষণ পর ডেভিল ট্যাবলেট এনে দিতেই দুজনের হাতে দিয়ে বলতে লাগলাম, এই ট্যাবলেটটা খেয়ে নে। এটা কিসের ট্যাবলেট ভাই? খেতে বলেছি খা, তা না হলে গুলি করেই মেরে ফেলবো। যাইতেছি। ট্যাবলেটটা খেয়ে ফেলল দুজন। ডেভিল, এখন তুই এই দুজনকে যেখান থেকে নিয়ে এসেছিস ওইখানে দিয়ে আয়। এই ট্যাবলেট দিয়ে কি কি হবে আমি বলে দিচ্ছি পরে তোকে। ঠিক আছে ভাই। আমিও চলে আসলাম গাড়িতে। গাড়িটা স্টার্ট দিয়ে সোজা চলে আসলাম প্রধানমন্ত্রীর বাসায়। কলিং বেল দিতেই প্রধানমন্ত্রী এসে দরজা খুলে দিল। আমাকে একা দেখে বলল, মেঘ, খাদিজা কোথায়? সে তো তোমার সাথে গিয়েছিল রিয়াদের বাসায়, এখনো আসলো না। স্যার, খাদিজা ম্যাম ওইগুলো খেয়ে মাতাল হয়ে ঘুমিয়ে গেছে। পরে রিয়া ম্যাম বলেছে আমাকে চলে আসতে, তাই চলে এসেছি। ওহ আচ্ছা, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো, সকাল সকাল গিয়ে খাদিজাকে নিয়ে আসবে তাদের বাসা থেকে। ঠিক আছে স্যার। এটা বলে চলে আসলাম আমার রুমে। বিছানায় শুয়ে পড়তেই ঘুম চলে আসলো। সকাল 6টা। এমন সময় ফোনের রিংটোনের শব্দে ঘুমটা ভেঙে গেল। ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করে কানের কাছে নিতেই ওপাশ থেকে খাদিজা ম্যাম বলল, ছি, এই কুত্তার বাচ্চা, তুই আমাকে এখানে রেখে চলে গেছিস কেন? এক্ষুনি আসবি তুই, এসে আমাকে নিয়ে যা। এত রাগ করেন কেন? আপনি তো মদ খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন, এতে আমি কি করতে পারি? এটা বলে ফোনটা কেটে ফ্রেশ হয়ে গাড়িটা নিয়ে সোজা চলে গেলাম রিয়াদের বাসায়। কলিং বেল দিতেই রিয়া এসে দরজা খুলে দিল। কি ব্যাপার মেঘ, এত সকালে তুমি এখানে? আর বললেন না, প্যারা আর ভালো লাগে না। আপনার বান্ধবী ফোন দিয়ে বলেছে এখনই আসার জন্য, তাই চলে আসলাম। আপনার বান্ধবীকে ডেকে দেন, তাকে নিয়ে আবার বাসায় যেতে হবে। খাদিজা, এই খাদিজা, ম্যাগ এসেছে, তাড়াতাড়ি নিচে আয়। খাদিজা ম্যাম নিচে আসতেই তাকে নিয়ে চলে আসলাম বাসায়। খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় খাদিজা ম্যাম এসে বলল, কালকে রাতে আমি ওই বাসায় ঘুমিয়েছিলাম, আমাকে ডেকে নিয়ে আসতে কি হতো বলতো? তুই আমায় আপনাকে যদি ওই সময় ডাক দিতাম তাহলে হয়তো আপনি আমার মাথায় ফাটিয়ে দিতেন। আপনার বান্ধবীর হাতে কামড় মারছেন ওই সময়। আপনার বান্ধবীকে গিয়ে জিজ্ঞাসা করবেন, তাহলেই বলবে। আর আমি আপনার বডিগার্ড, এই না যে আমার উপর যা তা অত্যাচার করবেন আপনি। তুই আমার কেনা গোলাম, তোর সাথে আমি যা ইচ্ছে করতে পারি, এতে তুই বাধা দেওয়ার কে? এখন বেশি কথা না বলে চল আমার সাথে, কলেজে দেরি হয়ে যাইতেছে। এটা বলে খাদিজা ম্যামকে নিয়ে চলে আসলাম কলেজের সামনে। খাদিজা ম্যাম নেমে যেতেই রিয়াকে ফোন দিয়ে সব কিছুই বলে দিলাম, যাতে খাদিজা ম্যামকে বলে তার হাতে কামড় দিয়েছে কালকে রাতে। কি রে রিয়া, কালকে রাতে তোর হাতে আমি কামড় দিয়েছিলাম নাকি? দিয়েছিলি, তোকে বলি নাই তুই কষ্ট পাবি বলে। এখন এসব বাদ দিয়ে আমার সাথে ক্যান্টিনে চল, ওইখানে একটা পাগলকে বেঁধে রেখেছে। খাদিজা, রিয়া এবং তার বাকি বন্ধুরা চলে গেল ওইখান থেকে ক্যান্টিনে। গিয়ে দেখে কয়েকটা ছেলে একটা ভিক্ষুককে বেঁধে রেখেছে। এটা দেখে খাদিজা বলতে লাগলো, এই তোমরা এই পাগলটাকে বেঁধে রেখেছো কেন? এক্ষুনি ছেড়ে দাও বলতেছি, তা না হলে তোমাদের নামে আমি প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দিতে বাধ্য হব। বিচার দেন, সমস্যা নাই। এই ছেলেটাকে পুলিশের হাতে তুলে দিব। প্রতিদিন মেয়েদের ড্রাগস
সাপ্লাই করে। আজকে এটা আমরা নিজের চোখে দেখেছি। এখন যদি বেশি কথা বলেন তাহলে আপনাকেও ধরিয়ে দিতে বাধ্য হব, আর বলবো যে এই সব কাজ আপনি করিয়েছেন এই পাগলটাকে দিয়ে। ঠিক আছে, বাধা দিব না। আপনি লোকটাকে ধরিয়ে দিতে পারেন, আমি পুলিশ ডাকতেছি। এটা বলে খাদিজা থানায় ফোন দিয়ে কয়েকজন পুলিশকে ডেকে আনলো। কিছুক্ষণের মধ্যে সকল প্রমাণ নিয়ে পুলিশ চলে গেল। আমি গাড়িতে বসে আছি। এমন সময় খাদিজা ম্যাম এসে বলল, এই তাড়াতাড়ি থানায় চল তো, একটা কাজ আছে থানায়। চলেন ম্যাম। এটা বলে খাদিজা ম্যামকে নিয়ে চলে আসলাম থানায়। আমি আর খাদিজা ম্যাম থানার ভিতরে ঢুকতেই এসআই আমাকে দেখে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম স্যার এবং ম্যাম। ওনাকে স্যার বলতে হবে না, উনি আমার বডিগার্ড। আপনারা যে লোকটাকে ধরে নিয়ে এসেছেন তাকে এক্ষুনি ছেড়ে দেন, সে আমার লোক। সরি ম্যাম, আমরা তাকে ছাড়তে পারবো না, কারণ আমরা সকল প্রমাণ পেয়েই তাকে ধরে নিয়ে এসেছি। আপনি যদি প্রধানমন্ত্রীকেও নিয়ে আসেন তাহলেও ছাড়বো না। ঠিক আছে, আপনার ব্যবস্থা আমি করতেছি। এই ড্রাইভার, এক্ষুনি আব্বুকে ফোন দিয়ে বলো তো এই থানায় আসতে। আপনার আব্বুর সাথে কথা হয়েছিল কিছুক্ষণ আগে, উনি আসলেও আমরা ছাড়তে পারবো না। কত টাকা লাগবে বলো, এক্ষুনি দিতেছি। আমাকে ঘুষ দেওয়া? এই শাহিনা ওনাকে লকআপে ভরে রাখো। আর যদি কেউ ছুটাতে আসে তাহলে বলবে পুলিশকে ঘুষ দেওয়ার, এবং তার হাতে গুলি করার কারণে পুলিশ জেলে ঢুকিয়েছে। বড় মিথ্যে কথা। ঠিক আছে, আপনার একটা ব্যবস্থা করতেছি আমি। দেখে নিন, আপনাকে এসআই এর চেয়ার থেকে উঠাবই আমি। খাদিজাকে জেলের ভিতরে নিয়ে গেল। ধন্যবাদ এসআই হারুন সাহেব। আপনার কাছে তো সকল প্রমাণ আছে, তাই না? যেগুলো আমি দিয়েছি ওইগুলো আদালতে কালকেই দিবেন। বাকিটা আমি একাই সামলে নিতে পারবো। আপনি একজন সেনাবাহিনীর অফিসার হয়ে আমাকে সাহায্য করতেছেন, ভাবতেই অবাক লাগছে। আপনি বসেন, এখানে আপনার জন্য কফি আনতেছি। না, কফি আনা লাগবে না। কালকে আদালতে উঠাবেন তখন আমাকে একটা ফোন দিয়েন, আর জজ সাহেবের সাথে কথা বলে নিবনে। ঠিক আছে, এখন আপনি যেতে পারেন। আমি চলে আসলাম প্রধানমন্ত্রীর বাসায়। কলিং বেল দিতেই কাজের লোক এসে দরজা খুলে দিল। স্যার আছে নাকি বাসায়? আছে, ভিতরে আসেন। বেশি কথা না বলে চলে গেলাম স্যারের কাছে। স্যার, আপনার মেয়েকে পুলিশে ধরে ফেলেছে। ড্রাগস সাপ্লাই, পুলিশকে ঘুষ আর পুলিশের হাতে গুলি করার কারণে ওনাকে থানায় বন্দি করে রেখেছে। কালকেই আদালতে তুলবে। কি, আমার মেয়েকে পুলিশ ধরেছে? এত বড় সাহস এসআই এর! তাকে যদি আমি তার চেয়ার থেকে লাথি দিয়ে না বের করে দিতেছি তাহলে আমিও কোনো প্রধানমন্ত্রী না। স্যার, এখন কোনো কিছুই করার নাই। এখন যদি কিছু করতে যান তাহলে আদালত ভাববে আপনিও জড়িত আছেন ড্রাগস এবং মেয়ে পাচারের সাথে। এখন যদি আমি আমার মেয়েকে না বাঁচাই তাহলে তো আমাদের মান সম্মান সব শেষ হয়ে যাবে। কোনো কিছুই শেষ হবে না। আমি আছি তো স্যার। এখন তো আর আপনার মেয়ে নাই। আমি অফিসে চলে যাচ্ছি, দেখি কিছু করতে পারি কিনা খাদিজা ম্যামের জন্য। ঠিক আছে, যাও তাহলে। আমি চলে আসলাম আমাদের বাসায়। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। আমাকে দেখে বলল, কিরে, দুদিন হয় না বাসা থেকে বের হয়েছিস, এক্ষুনি শুকলি মাছ হয়ে গেছিস? অফিসে থাকতেও তো এমন ছিলি না। প্রধানমন্ত্রীর বাড়িতে গিয়েছিস, কই ভালো মন্দ খাওয়াবে তা না, আমার ছেলেটাকে শুকনো বিড়াল বানিয়ে দিয়েছে। আরে আম্মু, আমার কিছুই হয়নি, তুমি অযথাই চিন্তা করছো। এখন এক কাজ করো, আমার জন্য খাবার রেডি করো। আমি ফ্রেশ হয়ে আসতেছি ঘর থেকে। ঠিক আছে, যা, আমি এক্ষুনি খাবার রেডি করছি। আমি চলে আসলাম আমার রুমে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সোজা অফিসে চলে আসলাম। অফিসে আসতেই কর্নেল স্যার বলতে লাগলো, মেঘ, প্রধানমন্ত্রীর মেয়ে নাকি জেলে নিয়েছো, এটা কি সত্যি নাকি মিথ্যা? স্যার, এটা সত্যি। প্রধানমন্ত্রীর মেয়ে পুলিশকে ঘুষ দিতে চেয়েছিল আর এসআই এর হাতে গুলি করেছে। এর জন্য পুলিশ তাকে হাজতে বন্দি করে রেখেছে। এই দেখো, প্রধানমন্ত্রী আমাকে অবরত ফোন দিতেছে তার মেয়েকে ছাড়িয়ে নিয়ে আসার জন্য। এখন কি যে করি কিছুই বুঝতে পারতেছি না। স্যার, আপনি ফোন দিয়ে বলে দেন তাকে ছাড়ানো যাবে না। যে কাজ করেছে এর জন্য তাকে আদালতে যেতেই হবে। এসব বলে দেন, বাকিটা কালকে দেখা যাবে। মেঘ, আমাদের উপর এক প্রকার প্রেসার পড়তেছে। তুমি কিছু একটা করো, আমি
তোমার ওপর সব ছেড়ে দিলাম। আর যেই কাজের জন্য পাঠিয়েছি সেই কাজ কতটুকু এগুয়েছে? স্যার, এখন যদি আমি প্রধানমন্ত্রীকে ধরে ফেলি তাহলে তাদের ধরতে পারবো না। তাই বলছিলাম কি, প্রধানমন্ত্রীকে না ধরে তার মেয়েকে হাজতে রাখলেই প্রধানমন্ত্রীকে আমাদের হাতের মুঠোয় আনা যাবে। যেটা ভালো হয় ওইটা করো, আমি তেমন কিছু জানি না, তোমার ওপর সব কিছু ছেড়ে দিলাম। ঠিক আছে স্যার, আমি এখন যাচ্ছি। আর আমার জন্য একটা নতুন সিম লাগবে, যেটা দিয়ে যাকেই ফোন দেই তার ফোনে যাতে অন্যান্য দেশের নাম্বার শো করে। ঠিক আছে, আমি তোমাকে রাতে দিয়ে দিব। আমার কাছে এমন একটা সিম আছে বাড়িতে। এখন তুমি তোমার কাজ করো। আমি চলে আসলাম থানায়। এসে দেখি খাদিজাকে জেলের মধ্যে শুকনো একটা রুটি দিয়েছে। এসআই সাহেব লকআপের চাবিটা দেন আমার কাছে। আমি চাবিটা নিয়ে চলে আসলাম ভিতরে। ম্যাম, আপনার জন্য খাবার নিয়ে এসেছি। আপনি খাবারগুলো খেয়ে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দেন, তাহলেই আমি আপনাকে সারিয়ে নেওয়ার ব্যবস্থা করব। তুই বডিগার্ডের মতোই থাকবি। আর তোর এমন কি পাওয়ার আছে যে আমাকে ছাড়িয়ে নিয়ে যাবি? যেখানে প্রধানমন্ত্রী নিয়ে যাইতেই পারে নাই, সেখানে তো তুই মাত্র একজন সামান্য চাকর। আগে খাবারগুলো খেয়ে নেন, এরপর দেখতে পারবেন কিভাবে নিয়ে যাই আপনাকে। খাদিজা খাবারগুলো খেয়ে নিল। খাওয়া দাওয়া শেষ হতেই আমি আবার বলতে লাগলাম, আমি জানি ম্যাম আপনি ড্রাগস সাপ্লাই করেন। সত্যি কথা বলবেন, তাহলেই ছাড়া পাবেন। মিথ্যা বলবেন, তাহলে আপনাকে জেলেই থাকতে হবে। বন্দিখানায় থাকতে চাই না, আমি বাইরে যাব। তোর কি কি প্রশ্ন করার তাড়াতাড়ি কর, আমি উত্তর দিতেছি। আপনি কোন দেশ থেকে এই ড্রাগসগুলো আনেন, আর মেয়েগুলো কিসের মাধ্যমে পাচার করেন? আমাকে সব কিছুই বলেন। কালকে রাতে ভারতের মাফিয়া কিং আসবে। সে এই মেয়েগুলোকে নিয়ে গিয়ে আমাকে 2 কেজি ড্রাগস দিয়ে যাবে। মেয়েগুলো দিয়ে দিলে বাকিটা ওরা আর কী করে আমি কিছুই জানি না। আমি এতটুকুই আয় করি, জানি বাকিটা আব্বু জানে। আরে এত ছটফট করছেন কেন? এখানে বসেন, আপনার সাথে কথা আছে তো। আমার প্রশ্ন করা এখনো শেষ হয়নি, মাত্র তো শুরু করলাম। এই নেন আপনার ফোন। এখনই ভারতের মাফিয়া কিংকে ফোন দিয়ে বলেন আসতে। মেয়ে রেডি করা আছে। আমার কথায় কখনোই আসবে না, আব্বু বললে সাথে সাথেই চলে আসবে। তারা আপনি আব্বুকে ধরতে পারেন। আরে এইসব কথা আমি আপনাকে বলতেছি কেন? আপনি কে সত্যি করে বলেন তো? আমার আসল পরিচয় জানতে পারবেন খুব শীঘ্রই। ওই তো আপনার বান্ধবী চলে আসছে। রিয়াকে পুলিশের পোশাকে দেখে খাদিজা অবাক হয়ে বলল, রিয়া, তুই একজন পুলিশ অফিসার, আমাকে আগে বলিসনি কেন? তোকে আগে বললে তো তুই কখনোই আমার সাথে বন্ধুত্ব করতি না, আর তোর পেট থেকে সত্যি কথাও বের করতি না। মেঘ, এ নাও, এখানে সকল প্রমাণ আছে। আমরা চাইলে এখনই প্রধানমন্ত্রীকে ধরতে পারি, যদি তুমি অনুমতি দাও। এখন ধরা যাবে না। ওনার সাথে তো আমার আজকে রাতে ডিল আছে, সেখানে তুমিও থাকবে। আর খাদিজাকে আমি নিয়ে যাচ্ছি, কালকে আদালতে পৌঁছে যাবে ঠিক টাইমে। তোমার সাথে আমার কিছু কথা আছে পার্সোনাল, একটু আসবে আমার কেবিনে? এখন না, মিশন শেষ হোক, এরপর যা বলার বলো। এটা বলে খাদিজাকে নিয়ে চলে আসলাম আমাদের বাসায়। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। খাদিজাকে দেখে বলতে লাগলো, কি রে, এই মেয়েটা বুঝি তোর গার্লফ্রেন্ড? কি যে বলো না আম্মু, এই মেয়েটা একজন অপরাধী, তাও আবার প্রধানমন্ত্রী মেয়ে। জেলে ভালো লাগতেছে না তার, তাই নিয়ে এসেছি এইখানে। আর আম্মু, তুমি মারিশার একটা বোরকা দিয়ে যাইও আমার রুমে। ঠিক আছে, তুই মেয়েটাকে নিয়ে রুমে যা, আমি এক্ষুনি বোরকা নিয়ে আসছি। আমি চলে আসলাম আমার রুমে, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বসে আছি। এমন সময় খাদিজা বলল, আপনি বিশিষ্ট শিল্পপতির ছেলে হয়ে আমার চাকরের কাজ করছিলেন এতদিন? ওইটা করতেই হতো আমাকে, কারণ আপনাকে এবং আপনার বাবাকে ধরতেই হতো। এর জন্যই আমি আপনার গাড়ির ড্রাইভার হয়ে গিয়েছিলাম আপনার বাসায়। তবে ড্রাইভার আপনার নিজের বাবাই বানিয়েছিল আমাকে, তাই আমাকে আর কষ্ট করতে হয়নি। আপনার আসল পরিচয়টা বলেন তো, একটু আমি শুনি। কে আপনি? বুঝেছি তাহলে। আমি হচ্ছে একজন সেনাবাহিনীর অফিসার এবং বিশিষ্ট শিল্পপতির ছেলে মেঘ চৌধুরী। আশা করি বাকি প্রমাণ আপনি নিজেই পেয়ে যাবেন। বুঝেছি তাহলে। আরও কিছু কথা শোনার আমার পেটেই
বম ফিট করা আছে এখানেই সেলাইয়ের দাগ। আপনি যদি এখন আমার বাবাকেই ধরে ফেলেন, তার ফোনটা দিয়ে একটা ক্লিক করলে আমি সাথে সাথেই মারা যাব। তার মুখে এই কথা শুনে তাকে নিয়ে চলে আসলাম হাসপাতালে। এসে দেখি যে আমার পরিচিত ডাক্তার মোহাম্মদ আব্দুল হামিদ বসে আছে। আমাকে দেখে বলে, আরে মেয়ে, তুমি এখানে কি করো? কোনো সমস্যা হয়েছে নাকি? সমস্যা হয়েছে। এই মেয়ের পেটে একটা বম রাখা আছে। এই বমটা এখনই বের করতে হবে, আমাদের হাতে বেশি সময় নেই। ঠিক আছে, কোনো চিন্তা করো না, আমি দেখতেছি কি করা যায়। নার্স, এই নার্স, তাড়াতাড়ি অপারেশনের ব্যবস্থা করো, ইমার্জেন্সি। মেঘ, ওনাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাও, আমি এখনই আসতেছি। আমি খাদিজাকে নিয়ে চলে আসলাম অপারেশন থিয়েটারের ভিতরে। খাদিজা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখনই সমস্ত কিছু রেডি করে রাখতেছি। আপনার বাবাকে আজকে রাতেই ধরা হবে। আপনি যাকে আমার বাবা ভাবতেছেন সে আমার বাবাই না। আমার বাবাকে ওনারা আটকে রেখেছে। আমার বাবা কখনোই এসব খারাপ কাজ করেই না। উনি হচ্ছে আমার কাকা। আব্বুর পুরো সেম চেহারা, তাই ওনাকে চেনাই যায় না কোনটা আব্বু আর কোনটা কাকা। আমি সব কিছুই বের করব, আপনাকে চিন্তা করতে হবে না। মেঘ, আমি গোপন সূত্রে জানতে পেরেছি যে এখন যে প্রধানমন্ত্রী আছে এটা প্রধানমন্ত্রী না, এটা হচ্ছে প্রধানমন্ত্রীর ভাই। প্রধানমন্ত্রীকে আয়নাঘরে লুকিয়ে রাখা হয়েছে। প্রধানমন্ত্রীকে কোথায় লুকিয়ে রাখতে পারে এটা আমার ভালো করে জানা আছে। চলো আমার সাথে, এখনই ধরতে হবে, তা না হলে পালিয়ে যাবে। চলো। রিয়াকে নিয়ে চলে আসলাম প্রধানমন্ত্রীর বাড়িতে। কলিং বেল দিতেই প্রধানমন্ত্রীর ভাই এসে দরজা খুলে দিল। আমাদেরকে দেখে বলে ওঠে, মেঘ, আমার মেয়েকে জেল থেকে বের করে এনেছো তো? না স্যার, ওনারা দিচ্ছে না, আপনার একটা সাইন লাগবে। থানায় গিয়ে দিলে আপনার মেয়েকে বের করে দিবে। চলেন এখনই আমার সাথে। কিন্তু এখন আমি যেতে পারবো না, আমার একটা কাজ আছে। কাজটা শেষ করে এরপর যাব খাদিজাকে নিয়ে আসতে। চলেন এখনই আমার সাথে, আপনার এখনই যেতে হবে। রাতে আবার ওনাকে অন্য কারাগারে নিয়ে যাবে, তখন বের করা আরও মুশকিল হয়ে যাবে। এটা বলে প্রধানমন্ত্রীকে টানতে টানতে নিয়ে চলে আসলাম থানায়। এসআইকে ইশারা করে দেখিয়ে দিলাম কি কি করতে হবে। স্যার, এইখানে একটা সাইন করে দেন আর আপনার মেয়েকে নিয়ে যান। প্রধানমন্ত্রীর ভাই সাইন করে দিতেই তাকে নিয়ে চলে আসলাম 14 শিকা জেলার ভিতরে। কাউকে না দেখতে পেয়ে বলতে লাগলো, এইখানে তো কেউ নেই, আমাকে এইখানে নিয়ে এসেছো কেন? এসআই, যা যা নিয়ে আসতে বলেছিলাম সব কিছু নিয়ে আসেন এইখানে। এটা বলতেই এসআই সব নিয়ে আসে। প্রধানমন্ত্রীর ভাইয়ের 2 হাত এবং 2 পা বেঁধে ফেলল। এখন কোথায় যাবেন নজরুল সাহেব? আমাকে চিনে ফেলেছিস তোরা? যাই হোক, ভালোই হলো। এখন দেখ, এই হাসপাতাল আর হাসপাতাল থাকবে না। 1 ঘন্টার মধ্যে হাসপাতাল ঝরে পড়বে। আমি বাটন চালু করে দিতেছি। আর 30 মিনিট হয়েছে। নজরুল সাহেবের বুকে একটা লাথি দিয়ে চলে আসলাম হাসপাতালে। ডাক্তার, বোমটা বের করেছেন নাকি? বের করেছি। বোম ডিফিউজ করার জন্য লোকেরা নিয়ে গেছে ওই কেবিনে, আপনি গিয়ে দেখেন। আমি চলে আসলাম কেবিনের ভিতরে। এসে দেখি ওরা সকল তারগুলো কেটে বসে আছে। কি হয়েছে, সব কিছু ঠিকঠাক আছে তো? না স্যার, কোনো কিছুই ঠিক নেই। এই দেখেন, সকল তার কেটে ফেলছি, এখনো কিছুই হচ্ছে না, কোনো পরিবর্তনও হচ্ছে না এইখানে। তোমরা সব সরে দাঁড়াও, আমি দেখছি কি করা যায়। এটা বলে বোমটা ভালো করে দেখতে লাগলাম। ভিতরে ছোট্ট একটা তার আছে, ওইটা কেটে ফেলতেই সাথে সাথে বোমটা ডিফিউজ হয়ে গেছে। আমরা 10 মিনিট ধরে চেষ্টা করতেছি, পারি নাই, আর আপনি 2 মিনিটের মধ্যে বোমটা ডিফিউজ করে ফেলেছেন। মাঝে মধ্যে রিস্ক নিয়ে করতে হয় কাজগুলো। এখন তোমরা যেতে পারো, আর কোনো কাজ নেই। এটা বলে আমিও চলে আসলাম ডাক্তারের কেবিনে। ডাক্তার, এখন খাদিজার কি অবস্থা? কোনো সমস্যা হয়নি তো? না, কোনো সমস্যা হয় নাই, তবে তার পেটে এতদিন বোমটা থাকার কারণে কয়েক জায়গায় কিছু সমস্যা দেখা দিয়েছে। টেস্ট করতে দিয়েছি, রিপোর্ট আসলে বাকিটা বলতে পারবো কি হয়েছে। ঠিক আছে, ওনার খেয়াল রাখবেন। আমি এখন যাচ্ছি, আমার একটা কাজ আছে, এখনই যেতে হবে। ঠিক আছে, যান, আমি দেখে নেব ওনাকে। ডাক্তারের সাথে কথা বলে চলে আসলাম থানায়। কাটারটা নিয়ে নজরুলের 2টা পায়ের সকল আঙ্গুল কেটে গুঁড়ো মরিচ দিয়ে দিতেই নজরুল লাফাচ্ছে। কিরে, এখন কেমন লাগে? সামান্য কিছু টাকার জন্য এমন করেছিস তুই?
তাই না? এখন তোর কি হাল হবে এটা বুঝতে পেরেছিস? আমাকে ছেড়ে দে। তোর কত কোটি টাকা লাগবে আমাকে বল, আমি এক্ষুনি তোকে দিয়ে দিতেছি। তবুও আমাকে মারিস না প্লিজ, আমি তোর একটু পায়ে পড়তেছি। তোকে কখনোই ছাড়বো না। আগে বল, প্রধানমন্ত্রীকে কোথায় লুকিয়ে রেখেছিস? তাড়াতাড়ি বল, তা না হলে তোর চোখে মরিচের গুঁড়া ঢেলে দেব। ওই বাড়িতেই আছে একটা গুপ্তচর, আছে গ্যারেজও, ওইটার ভিতরে রাখা আছে প্রধানমন্ত্রীকে। এখন আমাকে ছেড়ে দে। তোকে কোনোভাবেই ছাড়া যাবে না। আগে ওনাকে নিয়ে আসি, এরপর তোর বিচার হবে। এটা বলে কয়েকজনকে নিয়ে চলে আসলাম প্রধানমন্ত্রীর বাড়িতে। কলিং বেল দিতেই কাজের লোকটা এসে দরজা খুলে দিল। কি ব্যাপার, আপনি এইসব নিয়ে কোথায় চলে যাচ্ছেন শুনি? আমি আমার কাপড় চোপড় নিয়ে এই বাড়ি থেকে চলে যাইতেছি, আমাকে যাইতে দেন। রিয়া, ওনার ব্যাগটা চেক করে ছেড়ে দাও ওনাকে। ওনার ভ্যাগ ভর্তি তো শুধু টাকা আর টাকা। জেলে নিয়ে যাও, আমি প্রধানমন্ত্রীকে বের করে আসতেছি। এটা বলে চলে আসলাম গ্যারেজে। গুপ্ত ঘরে ঢুকতেই পিছন থেকে প্রধানমন্ত্রী আমার গলা চেপে ধরে বলে, তুই আমার ভাই হয়ে আমাকে মারতে চাইছিস? আজকে তোকে আমি মেরেই ফেলবো। স্যার, আমি আপনার ভাই না, আমি সেনাবাহিনীর অফিসার মেঘ। আমাকে ছেড়ে দিন, আমি আপনাকে বাঁচাতে এসেছি। মেঘ, তুমি এসেছো এতদিন পর? আমাকে এই অন্ধকার গুহা থেকে নিয়ে যাও, আমি এখানে থাকতে পারবো না। চলেন এখন। এটা বলে প্রধানমন্ত্রীকে নিয়ে বাইরে আসতেই তো অবাক, কারণ ওনার মাথার চুলদারি, শরীরের পোশাক দেখে মনে হচ্ছে কত বছর জানি এসব কাটে নাই। স্যার, আপনি আপনার রুমে যান, আমি আসতেছি একটা নাপিতকে নিয়ে। ঠিক আছে, আসো তাহলে। আমার বউ আর মেয়ে কোথায় আছে? আপনার স্ত্রী আপনার রুমে আছে, আর আপনার মেয়ে এখন হাসপাতালে। আগে আপনার এসব কাটতে হবে, এরপর না হয় যাবেন হাসপাতালে। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি আসো, আমার মেয়েকে দেখতে যাব। একজন নাপিতকে নিয়ে চলে আসলাম প্রধানমন্ত্রীর বাসায়। 12 ঘন্টার ভিতরে প্রধানমন্ত্রীকে পুরোপুরি ভালো পরিষ্কার করে নিয়ে চলে আসলাম হাসপাতালে। স্যার, আপনি কেবিনে যান, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি। ঠিক আছে, যাও তাহলে। আমি চলে আসলাম ডাক্তারের কেবিনে। ডাক্তার, রিপোর্ট কি এসেছে? ওনাকে আজকে রাতে অপারেশন করাবো, তাহলে উনি ঠিক হয়ে যাবে। আর এই ওষুধগুলো এনে দিয়ে যাও, এখানে পাওয়া যাবে না, তুমি বড় বড় ফার্মেসিতে যাও। ঠিক আছে ডাক্তার। এটা বলে চলে আসলাম কেবিনে। রিয়া, এই ওষুধগুলো এখনই নিয়ে আসো। ডাক্তারের কাছে দিয়ে তুমি থানায় চলে যাবে। আমি থানায় যাচ্ছি। ঠিক আছে, যাও তাহলে, আমি আসতেছি একটু পর। আমি চলে আসলাম থানায়। এসে দেখি এসআই কার সাথে যেন কথা বলতেছে। কি হয়েছে এসআই, আপনি কার সাথে কথা বলছেন? স্যার, ভারতের মাফিয়া কিং ফোন দিয়েছিল। আমি বলে দিয়েছি যে আজকে রাতে আসার জন্য এসে ফোন দিবে বলেছে। ভালো কাজ করেছেন। ওই কুত্তার বাচ্চার মুখ থেকে কিছু কথা বের করেছেন নাকি? আর কার কার সাথে কাজ করে সে? আর বাংলাদেশ থেকে যত টাকা রেমিটেন্স আসতো সব ওর ব্যাংক অ্যাকাউন্টে যোগ হয়েছে। এর জন্যই তো বলতেছে আমার কত কোটি টাকা লাগবে সে দিতে পারবে। ওর ব্যাংক অ্যাকাউন্ট থেকে সকল টাকা সরকারি ফান্ডে ট্রান্সফার করো। অলরেডি করতেছে স্যার, আমি বলে দিয়েছি। ফোনটা হাতে নিয়ে দেখি রাত 11টা বেজে গেছে। হাত পাগুলো ব্যথা করছে, তাই চলে আসলাম রিয়ার কেবিনে। বসে আছি প্রায় 30 মিনিট পর রিয়া আসলো আর বলতে লাগলো, মেঘ, তোমার সাথে আমার কিছু কথা ছিল, এখন বলবো নাকি যদি তুমি অনুমতি দাও? বলো, কি এমন কথা যে আমাকে বলতে চাও? মেঘ, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আমি তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম রেলওয়ে স্টেশনে, ওই দিন থেকেই তোমার প্রেমে পড়ে যাই। তোমার কাছে এসে বলতে চেয়েছিলাম, কিন্তু বলতে পারি নাই। কিন্তু রিয়া, তুমি যেটাকে ভালোবাসা বলতেছো ওইটা ভালোবাসা না, ওইটা হচ্ছে মোহ। কয়েকদিন পরই সব কেটে যাবে। তাই বলতেছি, তুমি আমার পিছনে না ছুটে যোগ্য একজনের জন্য অপেক্ষা করো, দেখবে সব ঠিক হবে। কিন্তু মেঘ, আমি যে তোমাকেই ভালোবাসি, তুমি কেন আমাকে ফিরিয়ে দিচ্ছ বারবার, এটা বলো তো? আমি তোমাকে ফিরিয়ে দিচ্ছি না, যেটা তোমার যোগ্য ওটাই বলেছি তোমাকে। এখন যদি তুমি আমার পিছনে সময় নষ্ট করতে চাও তাহলে করতে পারো, আমি কিছুই বলবো না। আমার মায়ের যাকে পছন্দ হবে আমি তাকেই বিয়ে করব। ঠিক আছে, আমি আর কখনোই তোমার পিছু করব না, এই বলে রাখলাম। এখন চলো আমরা বাইরে যাই, আর তো কোনো কাজ নেই এখন, শুধু ভারতের মাফিয়া কিংকে ধরতে পারলেই হবে। তাকে ধরতে পারলেই চলবে। তা হাসপাতালে এখন কি অবস্থা? সবকিছু ঠিকঠাক আছে তো? ডাক্তার কখন অপারেশন করবে বলেছে?
আমি ওষুধ দিয়ে এসেছি। তখনই অপারেশন থিয়েটারে নিয়ে গেছে খাদিজাকে। ও আচ্ছা, আমি আর রিয়া কথা বলছি, এমন সময় কেবিনে প্রবেশ করলো এসআই। কি হয়েছে হঠাৎ আপনি এখানে? স্যার, ভারতের মাফিয়া কিং চলে এসেছে, এখন কি করব আমরা? আপনার কিছু করতে হবে না, যা করার আমি একাই করতে পারবো। আপনাদের যখন ফোন দেব তখনই চলে আসবেন প্রধানমন্ত্রীকে নিয়ে। রিয়া, তুমি প্রধানমন্ত্রীর কাছে চলে যাও, ওনার বিপদ হতে পারে। আর এসআই, এই কুত্তার বাচ্চা যাতে কোনোভাবেই বাইরে যেতে না পারে সেটা খেয়াল রাখবেন। ঠিক আছে স্যার, ওই শালাকে আমি দেখে নেব, এটা নিয়ে চিন্তা করতে হবে না। আমি চলে আসলাম আস্তানায়, এসে দেখি সবাই বসে আছে। ডেভিল, চল, ভারতের মাফিয়া কিং চলে এসেছে, তাদের সাথে মোকাবেলা করতে হবে এখনই। ভাই, অস্ট্রেলিয়ার মাফিয়া কিংও তো আসতেছে এখানে, তারা নাকি মেয়ে নিয়ে যাবে। আমি খবর পেয়েছি আজকে রাতে 2 দেশের মাফিয়া কিং আসবে। চল আগে ভারতের মাফিয়া কিংকে শেষ করে আসি, এরপর না হয় অস্ট্রেলিয়ার মাফিয়া কিংকে ধরবো গিয়ে, কি বলিস? ভাই চলেন। আমরা সবাই চলে আসলাম একটা ঘন জঙ্গলের ভিতরে। কিছু দূর যেতেই দেখতে পেলাম নদীর পাড়ে বসে আছে ভারতের মাফিয়া কিং এবং তার পুরো দলবল। ডেভিল, এইখান থেকে কয়েকটার মাথায় গুলি করে মেরে ফেল। এই সবাই এমনভাবে গুলি করবে যাতে মানুষগুলো মারা যায়। আমরা সবাই গুলি করতেই ভারতের মাফিয়া কিং একজন লোক মারা গেল, আর বাকিরা যেই না পালিয়ে যেতে যাবে তাদের গুলি করে মেরে ফেললাম। কিরে, তোরা মেয়ে নিতে আসবি, পিস্তল নিয়ে আসবি না? আমাদের পিস্তল লাগবে না। তোরা আচমকা যদি গুলি না করতি, আমাদের কাছে যা ছিল এইগুলো দিয়েই মোকাবেলা করতে পারতাম। ও আচ্ছা, তাই নাকি? ডেভিল, নৌকায় গিয়ে দেখতো ওদের কাছে কি এমন জিনিস আছে যে আমাদের সাথে মোকাবেলা করতে পারতো সে। ভাই, ওদের কাছে তো বাংলা অস্ত্র আছে যেটা দিয়ে গুলি করতো, একসাথে দুইটা গুলি বের হয়। ও আচ্ছা, এইগুলো নিয়ে এসেছিস, চিন্তা করিস না, আমরা তোদের বেশি কিছু করব না। শুধু জেলে ঢুকিয়ে সেনাবাহিনীর হাতের মার খেলেই সব ঠিক হয়ে যাবে। ডেভিল, ওদের নিয়ে আয়। আবার ওরা কোথায় আসবে? ওইখানে যেতে হবে। ভাই, পাশের একটা জঙ্গল আছে, ওখানে ওরা আসবে, আমাদের লোকেরা খবর দিয়েছে। তাহলে এই শালাকে বেঁধে গাড়িতে রেখে দে, তাদেরও ধরে নিয়ে একেবারে যাব, কি বলিস? ভাই চলেন তাহলে। আমরা চলে আসলাম পাশের জঙ্গলে। প্রায় ঘন্টা পর অস্ট্রেলিয়ার মাফিয়া কিং আসতেই সাথে সাথে গুলি করতে লাগলাম। ডেভিল, অস্ট্রেলিয়ার মাফিয়া কিং যাতে না মারা যায় সেই দিকে খেয়াল রাখিস। ডেভিল ভাই, তাকে ধরে ফেলেছি, এখন তাদের মেরে ফেললেও আমাদের কিচ্ছু হবে না। তাহলে দাঁড়িয়ে আছিস কেন? মেরে ফেল। এটা বলে সবাইকে মেরে ফেললাম। এখন শুধু অস্ট্রেলিয়ার মাফিয়া কিং বেঁচে আছে। কিরে, তোকে মেয়ে নিয়ে যাওয়ার জন্য বলেছে কে? নজরুল সাহেব আমাকে ফোন দিয়ে বলছে যে আজকে মেয়ে নিয়ে যাওয়ার জন্য, তাই আমি এসেছি। আর তুই কে? আমার লোকদের মেরে ফেলছিস কেন? আমি হচ্ছি আরএস গ্যাংস্টার আর বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার। এই ডেভিল, এইটাকেও নিয়ে গাড়িতে রেখে দে। বাকি যারা মারা গেছে তাদেরকে সকালে নিয়ে যাবে পুলিশ এসে। আচ্ছা ভাই চলেন, এখন সকাল হয়ে গেছে। সবাইকে নিয়ে চলে আসলাম থানায়। আমার সাথে ডেভিলকে দেখে এসআই এবং রিয়া কিছুটা ভয় পেয়ে বলতে লাগলো, মেঘ, তোমার সাথে আরএস গ্যাংস্টারের লোকেরা কোথা থেকে এসেছে? ওরা তো বাংলাদেশের টপ মাফিয়া লোক। আরে ভয় পাওয়ার কোনো দরকার নেই, ওরা আমার লোক। আমি হচ্ছি আরএস গ্যাংস্টারের লিডার। কি, তুমি আরএস গ্যাংস্টারের লিডার? আমাকে দেখে সবাই কিছুটা অবাক হয়ে গেল। সকাল 10টা, আদালতের সামনে দাঁড়িয়ে আছে সবাই। সকল অপরাধীদের ফাঁসির অর্ডার দেওয়া হয়েছে। মেঘ, তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব বুঝে উঠতে পারতেছি না। তুমি যদি না থাকতে তাহলে আমি ওই অন্ধকার জগৎ থেকে বের হতে পারতাম না। আমাকে ধন্যবাদ দিতে হবে না, আমার কর্নেল স্যারকে ধন্যবাদ দেন। সবাই সবার সাথে কথা বলতেছে। বিকালে চলে আসলাম বাসায়, ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম। রাত 11টা, ফোনের রিংটোনে ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি রিয়া ফোন দিয়েছে। হ্যালো রিয়া। এখনো ঘুমাইতেছিস নাকি? একটু তোর রেস্টুরেন্টে আয় তো, একজনের সাথে পরিচয় করিয়ে দিব তোকে। আচ্ছা, 20 মিনিট পর আসতেছি। এটা বলে ফোনটা রেখে দিলাম। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম রেস্টুরেন্টে। গিয়ে দেখি ফয়সালের সাথে রিয়া বসে আছে। কিরে ফয়সাল, তুই এইখানে? আমি থাকবো না তো কে থাকবে? রিয়া হচ্ছে আমার হবু বউ,
রিয়া, তুমি কিছু বলতেছো না কেন? মেঘ, ফয়সাল হচ্ছে আমার হবু বর। না, এটা আমি মানি না। তুই আমাকে রেখে ফয়সালকে বিয়ে করতে পারিস না। আমি তোকে বিয়ে করব, চল এখন আমার সাথে। এটা বলে রিয়াকে যেই নিয়ে যেতে যাব, এমন সময় ফয়সাল বলতে লাগলো, যা যা, নিয়ে যা। শালা, রিয়া হচ্ছে আমার বান্ধবী। যাক, ভালোই হলো, তোদের বিয়েটা হয়ে যাবে, আমিও তোর হাত থেকে বাঁচলাম। কি, তুই আমার হাত থেকে বেঁচে গেছিস? আসলেই তো। যাক, বেঁচে গেলি তো ফেঁসে গেলি। এখন বল কি খাবি, আমি ট্রিট দিতেছি। এই রেস্টুরেন্টের যা যা আছে সবগুলো একটা একটা করে নিয়ে আসতে বল, সব কিছুই খাবো। শালা পেটুক। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বাসায়। দেখতে দেখতে কেটে গেল 20টা দিন। সকালে রুমে বসে আছি, এমন সময় আম্মু আসলো। আম্মু, হঠাৎ তুমি আমার রুমে? কেন, আসতে পারি না নাকি? তোর সাথে কিছু কথা ছিল তাই এসেছি। কি কথা বলো? আমি আবার অফিসে যাব, কর্নেল স্যার ডেকেছে। আজ রাতে তোর বিয়ে হবে, সবকিছু ফাইনাল করা রাখা আছে। রাতে কাজে এসে বিয়ে পড়িয়ে দিয়ে চলে যাবে। কিন্তু আম্মু, বিয়ে তো করতে পারবো, মেয়েটাকে, তার নাম বা পরিচয় কিছুই জানি না। এত কিছু জানতে হবে নাকি তোর? বিয়ে দিচ্ছি, চুপচাপ বিয়ে করে ফেলবি, এত কথা কিসের? ঠিক আছে, আর কিচ্ছু বলবো না। রাস্তার পাগলের সাথে বিয়ে দিলেও বিয়ে করতে হবে। এটা বলে চলে আসলাম বাইরে। গাড়িটা বের করে সোজা অফিসে চলে আসলাম। স্যার, আসতে পারি? মেঘ আসো, তোমার জন্য অপেক্ষা করছিলাম। কি হয়েছে স্যার, হঠাৎ এত জরুরি ডাকলেন আমাকে? জরুরি ডেকেছি একটা কারণে, সরকার থেকে পুরস্কার দিয়েছে, এই নাও। আর আমার তরফ থেকে সামান্য এই ছোট্ট পুরস্কার। আজ থেকে তুমি হচ্ছ সেনাবাহিনীর কর্নেল। আমি রিটায়ার্ড নিচ্ছি। কিন্তু স্যার, আপনি থাকতেন আরো ভালো হতো। আমাকে দেওয়ার কি দরকার ছিল বলেন তো? এটার যোগ্য তুমি এখন। আমি বুড়ো হয়ে গিয়েছি, আর কত চাকরি করব। এখন না হয় বাড়িতেই থাকি। আপনার যেটা ভালো মনে হয় ওইটাই করেন স্যার। আর আজকে রাতে আমার বিয়ে, আমাদের বাসায় চলে আসবেন কিন্তু। যাবো। তোমার আব্বু আমাকে ফোন দিয়ে বলেছে তোমার বিয়ের কথা। ও আচ্ছা, কিন্তু স্যার, মেয়েটাকে যার সাথে আমার বিয়ে দেবে এটা তো বললো না কেউ। আমাকেও বারণ করেছে বলে বলার জন্য। ও আচ্ছা। সারাদিন অফিস করে রাতে বাসায় চলে আসলাম। এসে দেখি কর্নেল, প্রধানমন্ত্রী আরও অনেকেই বসে আছে বাসায়। আমাকে দেখে প্রধানমন্ত্রী বলতে লাগলো, মেঘ, যাও ফ্রেশ হয়ে আসো, কাজে চলে আসবে একটু পর, সারাদিন কাজ করে এসেছো। ঠিক আছে স্যার। আমি চলে আসলাম আমার রুমে। ফ্রেশ হয়ে নিচে যেতেই দেখি কাজী সাহেব চলে এসেছে। আমি গিয়ে প্রধানমন্ত্রীর পাশে বসে পড়লাম। কাজী কিছুক্ষণ কি যেন লিখে বলতে লাগলো, মা বলো কবুল। কবুল কবুল। আলহামদুলিল্লাহ। বাবা, এবার তুমি বলো কবুল। কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ। সবাই দোয়া ধরেন এখন। কাজী দোয়া পড়িয়ে চলে গেল। রাতে খাওয়া দাওয়া করে সবাই গল্প করতে লাগলাম। রাত প্রায় 1টা। এমন সময় আম্মু বলতে লাগলো, মেঘ, যা, তোর বউ একা ঘরে বসে আছে, মেয়েটা হয়তো ভয় পাবে। ঠিক আছে আম্মু, যাচ্ছি। এটা বলে চলে আসলাম আমার রুমের সামনে। আল্লাহর নাম নিয়ে ভিতরে ঢুকেই দরজাটা লাগিয়ে দিলাম। বিছানার কাছে যেতেই মেয়েটা এসে আমার পা ধরে সালাম করতে লাগলো। তাকে উঠিয়ে বুকের সাথে চেপে ধরলাম কিছুক্ষণ, প্রায় 10 মিনিট। এইভাবে থাকার পর মেয়েটা বলল, অনেক রাত হয়ে গেছে, আমি ওই আপনার বউ। অবাক হচ্ছেন না কি আমাকে দেখে? দুজনে 2 রাকাত নামাজ আদায় করে বিছানায় এসে বসে আছি। মেয়েটা এখনো মাথায় ঘোমটা দিয়ে বসে আছে। আমাকে চুপ করে বসে থাকতে দেখে বলতে লাগলো, এটা বলে ঘোমটা উঠাতেই দেখি খাদিজা বসে আছে। খাদিজা, তুমি এখানে কেন? আমার বউ কোথায়? হচ্ছেন না কি আমাকে দেখে? তোমার সাথে আমার বিয়ে হয়েছে, আমি ভাবতেও পারছি না। একটা ডাইনির সাথে আমার বিয়ে হয়েছে। কি? আমাকে ডাইনি বলা? দাঁড়া, দেখাচ্ছি তোকে মজা। আমার মাথার চুল ধরে টানতে লাগলো। এইভাবে দুইজনে কিছুক্ষণ যুদ্ধ করার পর খাদিজা হাঁপাতে হাঁপাতে বলল, এখন আমার এসব শাড়ি গহনা খুলে দে, আমি পরবো না। খাদিজার গহনা খুলে দিলাম। শাড়িটা খুলতেই প্রথমেই খাদিজার নাভির দিকে নজর গেল। এক দৃষ্টিতেই তাকে আছে। এটা দেখে খাদিজা বলল, এইভাবে কি দেখতেছো? আদর করবে না নাকি এই
আমি আর থাকতে পারছি না, এখন শুরু করো আর লাইটটা অফ করে দাও। এটা বলে খাদিজার নাভিতে একটা চুমু দিয়ে খাদিজার ঠোঁটজোড়া আমার দখলে করলাম। আস্তে আস্তে খাদিজার গালে, ঠোঁটে, মুখে সকল জায়গায় কিস করছি। খাদিজা দাও, তা না হলে তোমার পাঠক পাঠিকারা সব দেখে ফেলবে। পাঠক পাঠিকারা গল্পটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না কিন্তু। এখন আমাদের বাসর করতে দেন, সকাল কিন্তু হয়ে গেছে, পরে আর বাসর করতে পারবো না। এটা বলেই লাইটটা অফ করে দিলাম। বাকিটা ইতিহাসের 101 নম্বর পৃষ্ঠায় লেখা আছে। আজকের গল্পটা এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে। ধন্যবাদ।